আসলে যে ডোনাল্ড ট্রাম্প কারো বন্ধু নয় সেটা বোধহয় তার এই সাম্প্রতিক ঘটনাগুলো থেকে একদম ভীষণভাবে বোঝা যায়। ব্রিক্স মুদ্রা যদি চালু হয়ে যায় গোটা এশিয়া জুড়ে, তাহলে তো ডলারের ওপর একটা প্রভাব পড়তে বাধ্য হবে। তখন কি করবেন ডোনাল্ড ট্রাম্প? কারণ তিনি তো গোটা বিশ্বজুড়ে শুধুমাত্র যুদ্ধের জিগির তুলছেন, কখনো ইরানকে তিনি গান পয়েন্টে রাখছেন, কখনো বলছেন যে বঙ্গোপসাগরে তিনি চলে আসবেন, সেন্ট মার্টিনের দিকে লক্ষ্য, আবার এই ইরাক ইরান এর মধ্যে একটা তার তো নজর রয়েছে, আবার রাখাইন পর্যন্ত একটা করিডোর বানাতে চাইছেন বাংলাদেশের মধ্যে দিয়ে। তাহলে তখন কি করবেন যখন ডলার মাটি মাটি ডলার হয়ে যাবে? হ্যাঁ, দেখুন, ব্রিক্স এই মুহূর্তে প্রায় 12-13টা দেশ সদস্য হয়ে আছে, 11খানা দেশ অ্যাক্টিভ সদস্য। 30খানা দেশ মতন চাইছে ব্রিক্সের সঙ্গে আসতে। মুদ্রা যদি চালু হয়, এই কটা দেশ সবাই তো এই মুদ্রা ব্যবহার করবে। পরবর্তীকালে যেমন ইউরো, যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অন্য দেশে ব্যবহার করছে, তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। হতে পারে যে স্বপ্ন যে স্বপ্নের কথা আপনি বললেন, আমি কিন্তু সে স্বপ্ন বহুদিন ধরেই দেখি। ব্রিক্স মুদ্রা একদিন আমেরিকা ডলারের বিকল্প হবে, সারা দুনিয়াকে ব্রিক্স চালাবে, এই স্বপ্ন আমি অনেকদিন ধরেই দেখছি। তো ব্রিক্স নামটা হয়তো আমরা 2005-এর পর থেকে আমরা দেখেছি, তার আগে তো দেখিনি। ব্রিক্স তৈরি হচ্ছে 2008-9 সালে ব্রিক্স এসেছিল। সুতরাং কিন্তু তার আগে আমার মনে হতো ভারত চীনের মধ্যে যদি কোনো একটা মুদ্রা থাকে, তাহলে কিন্তু এবং রাশিয়া RIC যে কনসেপ্টটা এখন আপনি বলছেন, সেই কনসেপ্টটা যদি আগে তৈরি হতো, তাহলে কিন্তু আমেরিকা এতদিনে ভেঙে চুরমার হয়ে যেত। আমাদের সেটাই স্বপ্ন যে আমেরিকা তাদের ডলারের দৌলতেই তারা দুনিয়াকে রাজত্ব করবে, সেইটা যেন বন্ধ হয়। এবং ভারত, চীন এবং রাশিয়া যদি সত্যিকারের বন্ধুত্ব হয়, কেননা আমরা কাজ করে নিজের যোগ্যতায় বড় হয়েছি, আমেরিকা বড় হয়েছে মুদ্রা ছাপিয়ে, আমাদের সঙ্গে ওদের এই পার্থক্য। তাই আমরা যদি নিজেদের মধ্যে যোগাযোগটা ভালো রাখতে পারি, সুসম্পর্ক রাখতে পারি, যেভাবে প্রধানমন্ত্রী যাচ্ছেন চায়নাতে, অজিত দোভাল ওনার অত্যন্ত বিশ্বস্ত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার চললেন রাশিয়াতে, বোঝাই যাচ্ছে যে ভারত খুব দ্রুত সম্পর্কটা উন্নত করতে চায়। এবং RIC বোধহয় কিছুদিনের মধ্যেই হয়তো নতুন করে সারা বিশ্বকে জানিয়ে দেবে যে ট্রাম্প, তোমার খেয়ালিপনায় কিন্তু বিশ্ব আজ নতুন দিশা দেখতে পেল, নতুন স্বপ্ন দেখতে পেল। কিন্তু এই যে ভারত চীনের সম্পর্ক, স্যার, আরো ভালো বিষয়টা আপনি জানেন যে কতগুলো কাঁটা তো ফুটে আছে এই সম্পর্কের মধ্যে। যেমন POK রয়েছে, তেমনি COKও রয়েছে এই সম্পর্কের মধ্যে একটা কাঁটা। আবার গালওয়ানের মতন ঘটনাও একটা সম্পর্কের ক্ষেত্রে কাঁটা ফুটে আছে। এই কাঁটাগুলো কি এত তাড়াতাড়ি মিলিয়ে যাওয়া সম্ভব হবে বলে আপনি মনে করেন? না, দেখুন, কি জানেন তো, এই যে সিয়াচিনে যে জমি বা চীনের কাছে রয়েছে, সেটা অধিকাংশই খুব একটা মানে কাজে লাগে না। আমরা এটা নিয়েও খুব একটা বলি না। তবে হ্যাঁ, চীন যখন অরুণাচলকে নিজের অংশ বলে দাবি করে, সাউথ তিবেত বলে, তখন কিন্তু মানে আমাদের যন্ত্রণা হয়। আগে তো ওরা তো অরুণাচলের লোকদের ভিসা দিত, মানে স্টেপল ভিসা দিত, মানে ওরা পাসপোর্টে স্ট্যাম্প মারতো না, একটা চিঠি হতো, ওটা পাসপোর্টের সঙ্গে বেড়ে দিত। এখন সেগুলো আর করে না। তো ধরুন, সব দেখুন, ওগুলো হচ্ছে কি জানেন তো, বার্গেন করার চেষ্টা, বুঝেছেন? হতেও পারে যে চীন বলে দিতে পারে সম্পর্ক তৈরি করার জন্য আমরা সিয়াচিনের এই অংশ ভারতকে ফেরত দিতে পারে, বুঝেছেন? এটা যে এগুলো সম্পর্ক ধীরে ধীরে, এগুলো হয়তো আজকের ভালো সম্পর্ক হলো, কালকের আমি সিয়াচিন পেয়ে গেলাম, তা হয়তো হবে না। কিন্তু সম্পর্ক যদি দ্রুত তৈরি হয়, গেস্টার হিসেবে ভারতও অনেক কিছু করতে পারে। ভারতও হয়তো বলতে পারে যে দালাই লামা সঙ্গে কথা বলতে পারে। দালাই লামা যদি তিবেত, সেই যদি চীনে ফেরত চলে যায়, চীনেরও যে কাঁটা ভারতে পড়ে আছে না, সেটাও কিন্তু আমরা বলতে পারি, আমরা দালাই লামার সঙ্গে কথা বলতে পারি। দালাই লামা ভীষণভাবে তিব্বতের রক্ত সেখানে রয়েছে, চীন বিরোধী কিন্তু নন, উনিও চাইছেন যে ওনার জীবদ্দশা একটা সমাধান ঘটুক। আমরা অনেক কিছু চীনের কাঁটাও আমরাও ধরে আছি, বুঝেছেন? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে দুজনের সম্পর্ক যদি ভালো হয়, ব্যবসা বাণিজ্য আরো সুন্দরতর হয়, তাহলে কিন্তু শান্তি। আমাদের আর পাকিস্তান নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যে চীনের সঙ্গে যদি আমরা সম্পর্ক মানে ভালো করতে পারি, পাকিস্তান বাংলাদেশ নিয়ে আমাদের আর দুশ্চিন্তার কোনো জায়গা থাকবে না। যদি ভারত চীনের একটা এবং সঙ্গে রাশিয়ার একটা মৈত্রী যদি থাকে। রাশিয়াকে আমরা দেখেছিলাম যখন বাংলাদেশ সৃষ্টির সময়, আমেরিকা এসে মানে 7th ফ্লিট পাঠিয়েছিল, ইয়াকোহামা থেকে, জাপান থেকে 7th ফ্লিট পাঠিয়েছিল, কিন্তু দূরেই থেকে গিয়েছিল, বাংলাদেশের কাছেই আসার চেষ্টা করে। কেননা বুঝে গেছিল যে হ্যাঁ, মৈত্রী শুধু মানে অস্ত্রের মৈত্রী নয়, জনগণের যে মৈত্রী আছে, সেটা কোনো ভারী অস্ত্র দিয়ে ভেঙে দেওয়া যাবে না। আমেরিকা সেটা বলেছিল যে
বাংলাদেশের মানুষ মুক্তি চাইছে। তাহলে কি স্যার আপনার কোথাও একটা মনে হচ্ছে যে এই যে আন্তর্জাতিক একটা অর্থনীতি সেই অভিমুখটা কি বদলাচ্ছে? কারণ ভারত এবং চীন এই মুহূর্তে বিশ্বের কাছে সব থেকে বড় বাজার। এখানে যেমন সস্তায় লেবার পাওয়া যায়, তেমনি এখানে উপভোক্তাদের চাহিদাটাও অনেক বেশি এবং এখানে বিনিয়োগ করলে অনেক রকম সুবিধা আছে। যেমন টিম কুককে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে তারা যেন ভারতে বা এদিকে কোথাও যেন তারা তাদের প্রোডাকশনটা না করে, কিন্তু দেখা যাচ্ছে যে আইফোন ভারতেই সব থেকে বেশি করে তৈরি হচ্ছে। তাহলে কি এই সম্পর্কের অভিমুখগুলো এবার ঘুরতে চলেছে আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে? হ্যাঁ দেখুন, মানে চীনে তো একটা সময় ভীষণ সস্তার বাজার ছিল, যত অর্থনীতি এগোয় লেবার মার্কেট ততই মানে কড়া হতে থাকে, মজুরি বাড়তে থাকে, সেগুলো ঘটছে। এবং তারা ভারতকে মনে করছে যে আরো বেশি মানে মানে সস্তায় জিনিস তৈরি করার জায়গা হবে। যেটা আপনি বললেন আইফোনের ফলে তো আমরা এখন চীনের থেকে অনেক বেশি জিনিস আইফোন আমরা তৈরি করি, আমেরিকায় পাঠাই। তো এই মুহূর্তে সেখানে ট্যারিফ বসাতে চাইছে না, মানে নানান কারণে। সেখানে একটা তাদের যাই হোক, যে কোনো একটা কারণে তারা সেখানে ট্যারিফ এখনো বসায়নি। বসালে কি হবে আমরা জানি না। তবে বিভিন্ন কোম্পানি কিন্তু তারা যারা চীনে ছিল, চীনে থেকে ভারতে আসে, এবং চীনে যে ধরনের সুবিধে আছে, আপনার কোনো ঝামেলা নেই। আপনি সেখানকার বিদ্যুৎ পেতে অসুবিধা নেই, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে উন্নত। তবে চীন স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ। কিন্তু কমিউনিস্ট কান্ট্রির কতগুলো ত্রুটি বিচ্যুতি অসুবিধাও রয়ে গেছে, এবং সেখানে মজুরি যখন বাড়ছে, ভারত যখন এগোচ্ছে, ভারতেরও মানে নানান ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। অনেক কোম্পানি ভারতকে এগিয়ে আসার চেষ্টা করছে। আমাদের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামেই তো আমরা দেখলাম এরা এসেছে, একেবারে অ্যাপেল এসেছে। আমরা দেখছিলাম যে আরো বড় বড় কোম্পানি তারা আসছে এবং অলরেডি এসেও গেছে। তো এখন বিকল্প ভাবনা চিন্তা যদি শুরু হয়ে যায়, তো পৃথিবীর বাজারটা এত বড়। এখন যদি আইফোনের যখন আমেরিকার যত জনসংখ্যা, তার থেকে বেশি কিন্তু মিডল ক্লাস চায়নায় আছে, ভারতে আছে, অনেক, তার 2-3 গুণ বেশি। এবং তাদের লাইফস্টাইল কিন্তু আমেরিকার লাইফস্টাইলের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যে আমেরিকায় জিনিস না বিক্রি করলে আমার চলবে না, এই ভাবনাটা কিন্তু ভাঙছে, বুঝেছেন? তো অ্যাপেল হয়তো একটা দিন হতে পারে যে অ্যাপেল যা তৈরি করছে হয়তো সবটাই ইন্ডিয়া তৈরি করে চায়নায় পাঠাবো। হ্যাঁ, আমেরিকার একটা দিন আসছে কিন্তু যেদিন হয়তো আমেরিকার এই যে দাপট কিন্তু হয়তো থাকবে না। এটা কিন্তু ট্রাম্পেরই খামখেয়ালি পড়ায় কিন্তু সারা বিশ্বের মানুষ বুঝতে পারছে ঐক্যবদ্ধ থাকলে ট্রাম্পের এই দৌরাত্ম্য এবং গত 7 দিনে বোধহয় স্যার সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কারণ এই ট্যারিফ ঘোষণা করার পরেও ভারতীয় মার্কেট কিন্তু যথেষ্ট চাঙ্গা, শেয়ার মার্কেট। অন্যদিকে আমরা দেখছি যে ডাউ জোন্স কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছে। তার মানে বিশ্বের যারা পুঁজি বিনিয়োগ করে, যারা ইনভেস্টার, তারাও কিন্তু ভারতকে এই মুহূর্তে নিরাপদ মনে করছে এবং তারা কিন্তু আসছে ভারতে ইনভেস্ট করতে। আমরা G20-র মতন ইভেন্ট দেখেছি ভারতে হয়েছে, এরপরে আমরা সামনের বছর দেখবো যে ব্রিক্সের সম্মেলনটা ভারতে হবে। মানে কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পারছেন যে তার পায়ের তলার মাটিটা নড়বড়ে, তাই কি তিনি এই খ্যাপামোটা শুরু করে দিয়েছেন? হ্যাঁ দেখুন, ওনার খ্যাপামোর কারণ খুঁজে বার করা অবশ্যই একজন মনস্তাত্ত্বিকের প্রয়োজন হবে। তো হ্যাঁ, একটা তো মানে বোঝা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন যে বিকল্প যেভাবে রয়েছে, বিকল্পের ভাবনা যেভাবে রয়েছে, তাতে ওনার বেশি দিন হয়তো থাকার জায়গা নয়।